রামকৃষ্ণদেব, মা সারদা এবং আমাদের ভারতীয় আদর্শ, যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দ, এদের শ্রীচরণে সবার আগে আমার বিনম্র প্রণতি জানাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন পরম পূজ্যপাদ স্বামী একুরানন্দজি মহারাজ, অধ্যক্ষ তমলুক রামকৃষ্ণ মঠ কমিশন, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শরৎ কুমার জানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের মহারাজকে নিয়ে বলার কিছু নেই। স্বামীজি এবং রামকৃষ্ণ মা সারদার ভাবাদর্শে উৎসর্গিত একজন মহাপুরুষ। সেই সঙ্গে আমাদের মধ্যে মাস্টারমশাই যিনি আছেন, তিনি অবসর গ্রহণের পরেও রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা সারদার আদর্শকে পাথ্য করে আমাদেরকে অমৃত ভাষণ দান করে কাটাচ্ছেন সময়। তাদের দুজনকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অবশ্যই আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমার সহকর্মীরা এখানে রয়েছেন, তাদের শুনে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর প্রিয় ছাত্রছাত্রী যারা এই বিদ্যালয়ের সম্পদ স্বরূপ, তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, আরো ভালোবাসা। এছাড়াও আমাদের মহারাজের সঙ্গে যিনি এসেছেন, তার দায়িত্বটিও কিন্তু কম নয়। এখান থেকে ছবি তিনি সম্প্রচার করে বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পাঠানোর ব্যবস্থা করছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর আমাদের মাইক দিয়ে, সাউন্ড দিয়ে যিনি আমাদের সবসময় সমৃদ্ধ করে থাকেন, আমাদের সতীশ বাবু, আপনাকেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমাদের বিদ্যালয়ে অত্যন্ত আনন্দে গৌরবের একটি দিন। সচরাচর রামকৃষ্ণ মিশনে মহারাজের সান্নিধ্য পাওয়া খুব একটা সহজ নয়। তারা খুব ব্যস্ত থাকেন। জনসেবা, মানব সেবা, জাতির সেবা, সমাজের সেবাই তাদের মূল আদর্শ, মূল লক্ষ্য। তো অনেক সময় ব্যয় করে আজকে আমাদের মধ্যে তিনি এসেছেন। আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি কিছু কথা শোনাবেন, মূলত স্বামীজির কথা, রামকৃষ্ণ দেবীর কথা, মা সারদার বাণী, যা কিনা তোমাদের আমাদের সবার পথে পাত্র হবে। দেখো, একটা কথা এখন কান পাত্রেই শোনা যায়, সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, সমাজের প্রতিটি মানুষের মুখে মুখে এখন একটা আশঙ্কার কথা ফিরছে। সে চায়ের দোকানে হোক, হাটে বাজারে হোক, আর বাড়ির বৈঠকখানাতেই হোক, যে এখনকার যুব সমাজ, ছাত্র সমাজ ভীষণভাবে অধঃপতিত হয়ে গিয়েছে। তারা সমাজটাকে ক্রমশ অন্ধকারের পথে টেনে নিয়ে যাচ্ছে, তাদের দ্বারা কিছু হবে না। তবে আমি এই কথায় নিজে বিশ্বাসী নই, একদমই বিশ্বাস করি না। কারণ ইতিহাস বলছে প্রতিটি যুগে, প্রতিটি সময়ে সমাজে খারাপ মানুষ থাকে, খারাপ মানুষ ছিল। ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ থাকবে, কারণ ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের এই মাটির পৃথিবী। সুতরাং খারাপ মানুষ আছে বলে আমরা সবাই খারাপ হয়ে যাব বা সমাজটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে, এটা বোধহয় ঠিক নয়। বরং আমরা যারা বড়রা, আমাদের এই মহারাজ্যের মতো মানুষ যারা প্রতিটি মুহূর্তে মানুষের কথা ভাবছেন, সমাজের উন্নতির কথা ভাবছেন,
মানবতার উন্নয়নের কথা ভাবছেন, তাদের কথাগুলো একটু বেশি বেশি করে শোনা শুধু নয়, একেবারে অন্তর দিয়ে উপলব্ধি করে তা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করা। অনেকেই বলেন, এবং এই দিকটা সত্যি বলতে কি আমাকেও ভাবায়, এখন আমাদের যে সিলেবাস, পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সেখান থেকে নীতি শিক্ষাটা অনেকটাই যেন বাদ পড়ে যাচ্ছে। নীতি শিক্ষা, শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে নীতি শিক্ষাকে যদি আমরা অঙ্গীভূত করতে না পারি, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে সেই নীতিবোধ, নৈতিক যে আদর্শ, সেটা গঠিত হবে কি করে? নীতি শিক্ষা না পেলে তাদের চরিত্র সুগঠিত হবে কি করে? তবু আমাদের মাস্টারমশাই, দিদিমণি যারা আছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে অনেকটা সময় কাটান, তাদের সবার কাছে আহ্বান আমি সবসময় চলে রেখে থাকি যে ছাত্রছাত্রীদের মধ্যে সেই নীতিবোধটাকে জাগ্রত করবার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এই শৈশব থেকে, কৈশোর থেকে যদি একটি শিশু, একটি কিশোর কিশোরী নৈতিক চরিত্র সুগঠিত না হয়, আগামী দিনে কিন্তু সে ভালো নাগরিক হবে না। আর ভালো নাগরিক যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে সমাজটাও ঠিকঠাক করবে না, রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। তো তোমরা এখানে যারা রয়েছ, তোমরা কিন্তু কেউ খারাপ নও, কেউ কি তোমরা নিজেদেরকে খারাপ ভাবো? কেউ একজন হাত তুলে দেখাও যে আমি খারাপ, মানে আমি ছাত্র হিসেবে খারাপ, আমি পড়াশোনায় খারাপ, আমি মানুষ হিসেবে খারাপ, এরকম কি কেউ ভাবো? তোমরা চুপ করে দেখে বুঝিয়ে দিত যে এরকম কেউ ভাবো না। আমি বলবো, কখনোই নিজেকে খারাপ ভাববে না। খারাপ যদি একবার ভেবে ফেলেছো, তাহলে কিন্তু ভালো হয়ে ওঠা খুব মুশকিল। বরং মনে মনে তুমি প্রতিদিন 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 200 বার করে উচ্চারণ করবে, মনে মনে ভাববে যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো হব, আমি ভালো হব, আমি ভালো হব। দেখবে তুমি কোনোদিন খারাপ হবে না। মা বাবা অনেক সময় বকুনি দেন, মাস্টার মশাইরা বকুনি দেন যে তুই একেবারে বাজে হয়ে গেছিস, তোর দ্বারা আর কিছু হবে না, উচ্চুলে গেছিস তুই। এগুলো রাগের কথা, অভিমানের কথা। সত্যি সত্যি কেউ মন থেকে তোমাকে বলবেন না যে তুমি একেবারে খারাপ, উচ্চলে গেছো, তুমি একবারে শেষ হয়ে যাবে, এরকমটা নয়। কিন্তু তোমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত, বড়দের কথা শোনা, মন দিয়ে শোনা, বড়দের কথাটাকে মান্যতা দেওয়া। মাস্টারমশাইরা, দিদিমণিরা যা বলেন, তোমাদের খারাপের জন্য নয়, কখনোই খারাপের জন্য নয়। এই গত পরশু দিয়ে একটা ঘটনা তোমাদের মধ্যে কেউ না কেউ ঘটিয়েছ। এই পক্ষের মধ্যে সে বা তারা আছে এমন নাও হতে পারে, কিন্তু অনেকেই তোমরা জানো, একবারে অত্যন্ত কুরুচিকর একটা ঘটনা ঘটিয়েছ তোমরা সাইকেল স্ট্যান্ডে। আমি মহারাজের সামনে ধরে তোমাদের লজ্জায় আমি করতে চাই না, কিন্তু এটা এসেছে তোমাদের ওই নীতিবোধ, নৈতিক শিক্ষার অভাব থেকে এসেছে। এই জায়গাটাকে তোমাদের ধরতে হবে। কেন তুমি খারাপ কাজ করবে? কেন তুমি ভালো হবে না, ভালো ভাবনা ভাববে না? সেই ভালো ভাবনা ভাববার জন্য তোমাদের ভালো সঙ্গ দরকার, ভালো মানুষের সঙ্গে, ভালো বন্ধুর সঙ্গে মিশতে হবে, ভালো মানুষের কথা শুনতে হবে। আবার বলছি, শুধু শুনলে হবে না, সেটা তোমাকে ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে হবে। আমি বিবেকানন্দ, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাতা স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, তাদের বইপত্র, তাদের জীবনের কথা একটু সময় সুযোগ পেয়ে টুকটাক পড়াশোনা করো, তবে তো তোমাদের মধ্যে সত্যিকারের বোধের জগৎটা তৈরি হবে, বোধ আসবে, সত্যিকারের শিক্ষাটা সেখান থেকে আসবে। আমি শিক্ষার বিস্তারিত ব্যাখ্যায় যাবো না, সেই অনেক কথা, সময় অত্যন্ত কম। আমি শুধু শেষে একটি কথাই তোমাদের বলবো যে তোমরা আগে মানুষ হও, নিজেকে আগে মানুষ করে গড়ে তোলো, তবে কিন্তু তোমরা আরো 5 জন মানুষ তৈরি করতে পারবে, মানুষ করতে পারবে। স্বামীজি তাই বলেছেন যে আগে তুমি নিজে মানুষ হয়ে ওঠো, তারপরে অন্যকে মানুষ হয়ে ওঠার চেষ্টা করো। আগে নত হও, তবে তুমি অন্যকে নত করতে পারবে। তোমার মধ্যে যদি সেই বিনয় না থাকে, তোমার মধ্যে যদি শ্রদ্ধাবোধ না থাকে, তুমি যদি অন্যকে সম্মান না দেখাতে পারো, ভবিষ্যতে তোমাকেও কিন্তু
কিন্তু কেউ সম্মান করবে না, তখন জীবনটা বিষময় বলে মনে হবে। যাই হোক, আমাদের মহারাজজি আছেন, তার কথা তোমরা শুনবে, এবং আমাদের মাস্টারমশাই আছেন, খুব ভালো বক্তা, ভালো কথা বলে। আমি শুধু চাইবো জীবনে এরকম সুযোগ বারবার আসে না। আমি আগে প্রথমে যে কথাটি শুরু করেছিলাম যে আমাদের এই ধরনের স্বামীর সান্নিধ্য পাওয়া, তার অমৃত ভাষণ শোনার মতো সময় সুযোগ কিন্তু কমই আছে। আজকে তোমরা সুযোগ পেয়েছ, আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে আমাদের মহারাজকে গ্রহণ করেছি। তার কথা আমরাও যেমন শুনছি, শুনবো, তোমরাও খুব মন দিয়ে তার কথাগুলো শুনবে, তাদের কথাগুলো শুনবে এবং সেই কথাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। আরো একটা কথা, তাদের কথা মন দিয়ে কিন্তু শুনবে, তারা কিন্তু তাদের বক্তব্যের উপরে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সামনে কিছু প্রশ্ন রাখতে পারে না, যে আমি কি বললাম বা এই কথাটার মানে কি, কতটা তোমরা শুনেছ তার পরীক্ষা হয়ে যাবে। এছাড়াও তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন জেগে থাকে, জীবন জিজ্ঞাসা, জীবন সম্পর্কে কোনো কৌতূহল, শিক্ষা সম্পর্কে কোনো কৌতূহল তোমাদের মনের মধ্যে যদি জেগে থাকে, সেই নিয়েও কিন্তু তোমরা স্বামীজিকে প্রশ্ন করতে পারো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আবারও আমি পরম পূজ্যপাদ মহারাজ, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে প্রণাম, ভালোবাসা নিবেদন করে শেষ করছি আমার কথা। ধন্যবাদ। মাতা ভুবনেশ্বরী দেবীর কোলে জন্ম নিয়ে দিলীপ সূর্য নরেন ওরফে ব্যারিস্টার বিশ্বনাথ দত্ত, পিতা ছিলেন তার কলিকাতার সিঙ্গুরিয়ান ইন্ডাস্ট্রিতে যায়। প্রাণ চঞ্চল, তীক্ষ্ণ বুদ্ধি, সৎস্বভাবে তো বটে, দুষ্টমিতেও কম ছিলেন না কালো দিকে মধ্যে। শৈশবেতেই ডামার দিকে হতেন হেন মগ্ন, ঈশ্বর কি স্বরূপ কি তার জাতকুমারী প্রশ্ন। যৌবনকে দেখলাম তার দর্শন জ্ঞান পাণ্ডিত্য, দরাজ দরাজ সঙ্গীতে তার মুগ্ধ সবার চিত্ত। পেয়েছিলেন পরম গুরু, পরম ধ্বংস যিনি, সুযোগটা এক শিষ্যা তাহার নিবেদিতা করলেন। পরিব্রাজক হয়ে তিনি দেখলেন দেশ জুড়ে কুসংস্কার অস্পৃশ্যতায় ভারত রয়েছে। বলিষ্ঠ লিখনি করে তিনি লিখলেন স্বদেশ মন্ত্র, মন্ত্র নয় মহামন্ত্র, উজ্জীবনের যন্ত্র। সুসাহিত্যিক সঙ্গীত বোদ্ধা ছিলেন যুগেশ্বর, জীবের মধ্যে শিবজ্ঞান সেই হল ঈশ্বর। জ্ঞান যোগ সাধন ভজন একনিষ্ঠ ভক্তিতে কখনো বা হতেন দিকে পরম ব্রহ্ম শক্তিতে। বীর সন্ন্যাসী তুমি অনন্য, করিলে ভারত বিশ্ব ধন্য। সবার জীবনাংশ নিয়ে মহাজ্ঞান দেশ পড়ে প্রণাম করি বিমান সাথে মুড়িয়ে মাথা খালি, চলার পথে পাথেও তোমার জীবনবাণী। নমস্কার। সর্বপ্রথমে আমি শ্রী ঠাকুর, শ্রী মা এবং শান্তির চরণে জানাই আমার বিনীত প্রণাম। মঞ্চে আসি স্বামীজি মহারাজ এবং অন্যান্য গুরুজনকে জানাই আমার শ্রদ্ধার্ঘ। আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার ছোট ছোট ভাই বোন এবং সহপাঠীদের শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় মূল্যবোধ শিক্ষা সম্বন্ধে আমি বিষয় কথা বলবার চেষ্টা করি। সাধারণত আমরা মূল্যবোধ করতে যাব তাহলে মানবিক অর্থাৎ ন্যায় নীতি, সত্যনিষ্ঠা, সততা, সৎচরিত্র। কিন্তু বর্তমানে আমাদের এই সমাজে এই মূল্যবোধ যেন ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। তাই এই ধরনের আলোচনা চক্র এবং আলোচনা সভা আয়োজিত হচ্ছে যাতে আমরা এই মূল্যবোধকে পুনর্জাগরিত করতে পারি। আমাদের সমাজের যুব সমাজকে আমরা যেন পুনরায় একজন আদর্শ করে তুলতে পারি। এখন প্রশ্ন হল যে আমাদের জীবনে অর্থাৎ ছাত্র জীবনে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব কতটা। জড়িত আছে পঞ্চম অবস্থায় তাকে বাবার যতটাই সঙ্গে বাবার সঙ্গে তাকে বাবার ততটাই করবে। তাই জন্য ছাত্রাবস্থাতেই আমাদেরকে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ শিক্ষা গ্রহণ করতে হবে, তবেই আমাদের পরবর্তী জীবন সুখময় হবে। নয়তো পরবর্তীকালে আমাদের জীবন আরো কষ্টকর হতে পারে। ছাত্র জীবন মানে কি শুধু একটা নিজের সূত্র এবং প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষায় নম্বর পাওয়ার কৌশল আয়ত্ত করা, এমনটা মোটেও নয়।
কারণ বর্তমান সময়ে একজন ছাত্রকে সর্বদা পড়াশোনার কথা কোনো কাজ করা নেই, সে বিভিন্ন ক্ষেত্রে যেমন খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা, গান বাজনা ইত্যাদি তারা পারদর্শিতা প্রদর্শন করতে পারে। কিন্তু তাকে হতে হবে অবশ্যই সৎ এবং কঠোর পরিশ্রম, যত পরবর্তীকালে তার জীবনে বিভিন্ন দুঃখ দুর্দশা কিংবা প্রতিকূলতা দেখা যেতে পারে। তার জন্য থেকে জানতে হবে জীবন গঠনের ABC, অর্থাৎ কিভাবে একটি সুশৃঙ্খল ন্যায় পরায়ণ এবং সততাপূর্বক জীবন গঠন করা যেতে পারে। তাকে জানতে হবে অলওয়েজ বি কেয়ারফুল, অর্থাৎ সর্বদা কিভাবে যত্নবান হতে হয়। যত্নবান হতে হবে পারিপার্শ্বিক মাধ্যম, পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে। আমাদের ক্ষেত্রে আমরা যেমন কোনো অন্যায় অবিচারকে প্রশ্রয় দেব না, তেমন অন্যের ক্ষেত্রে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় অবিচারে আমরা প্রতিবাদ জানাবো। আর তাকে জানতে হবে ব্যবহারিক গাইডলাইন করে, অর্থাৎ সর্বদা অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে এবং সৎসঙ্গ গ্রহণ করতে হবে। কথাই বলে সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে স্বর্গবাস। এই জন্য হোলিস্টিক এডুকেশন, মোরাল এডুকেশন, ভ্যালুয়ারি এডুকেশনের গুরুত্ব আমাদের জীবনে অনেকখানি। হয়তো পরবর্তীকালে বিভিন্ন মেধাবী ছাত্র কিংবা শিক্ষিত ছাত্রদের মধ্যে নৈতিক অবমাননা দেখা যায়, যেমন পরীক্ষায় কেউ 90 পেয়েও আত্মহত্যা করে, আর কেউ 45 করে তার নৈতিকতার জন্য তার পরবর্তী জীবনকে সফলতার শিখরে পৌঁছে নিয়ে যায়। সর্বোপরি আমাদের শিক্ষার উদ্দেশ্য হল যে একটি সততাপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ জীবন গঠন করা। আমি আমার ক্ষুদ্র বক্তব্য একটি গল্পের মাধ্যমে শেষ করতে চাই। প্রথম তুমি যেদিন এসেছিলে হবে, তুমি শুধু এসেছিল সব, এমন জীবন তুমি করো গঠন, মরণে হাসিয়ে তুমি কাঁদিয়ে উঠো। নমস্কার। নবশ্রীযোগীরাজায় বিবেকানন্দ সুদয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামীর পরম পূজ্যপাদ মহারাজ শ্রী অবলম্বনানন্দজি মহারাজ চরণে প্রণাম নিবেদন করি। বিদ্যালয়ের প্রধান আচার্য তাকেও আমি আমার সশ্রদ্ধ নমস্কার নিবেদন করি। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা শুভানুধ্যায়ীবৃন্দ যারা লিখেছেন, আমার তরফ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আর স্নেহভাজন ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার কিছু হইল অসংখ্য ভালোবাসা। তো তোমরা, আমি প্রধান শিক্ষক মহাশয় এবং দশম শ্রেণীর যে ছাত্রটি যে কথাগুলো বলে গেল তার সঙ্গে আমি একদম একমত। তোমরা অসংখ্য ভালো, তোমরা পড়াশোনায় ভালো, তোমরা জ্ঞানে ভালো, তোমরা পরীক্ষায় রেজাল্ট ভালো। আমি যতটুকু তোমাদেরকে দিয়ে আমার 6, 7, 8 কথা যতটুকু মনে পড়ে, আমাদের তুলনায় তোমরা অনেক বেশি দাম, একদম নিশ্চিত রেজাল্ট প্রচুর ভালো। কিন্তু তাও তোমাদের যে বিষয়গুলো একটু দরকার আছে সেগুলো শুধু একটু সাহায্য করা মাত্র। তবে সেই কথাগুলো সবই বলে গেছেন। আমার খুব ভালো লেগেছে যে দশম শ্রেণীর ছেলেটি বলল যে সৎসঙ্গে স্বর্গবাস, কি অসম্ভব বড় কথা। ওর মধ্যে আমার মনে হয়েছে আজকে যখন তোমাদের স্কুলে আসবো, গতবারও এসেছিলাম, জানি 1855 সালের স্কুল, অনেক প্রাচীন স্কুল। তখন এই পশ্চিমবাংলায় অনেক স্কুল তৈরি হয়নি। তো এইরকম যে স্কুল যখন তৈরি হয় তখন বিবেকানন্দও জন্মায়নি, রবীন্দ্রনাথও জন্মায়নি। তারপরে কত প্রাচীন স্কুল। তো এই স্কুলে কি কথা বলবো, যে স্কুলের
সাধু সংগঠন, সেইটা রামকৃষ্ণ মিশনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য। তো সেই কথাটাই বলবো, আমাদের যে রামকৃষ্ণ মিশন মহারাজ যে এসছেন, তোমাদের যে মূল্যবোধ শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা করেছেন, সেই বিষয়ে একটু বলে নেই। প্রায় আমাদের এই বছর তোমাদের মতো 23টি স্কুল, 23 থেকে হয়তো আরো একটা দুটো বাধ্য করে মহারাজ বলছিলেন, প্রায় 25টি মতো স্কুল এই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আমরা এইরকমই যাচ্ছি। তোমাদের মাস্টারমশাই মহারাজজি যখন মিটিং ডেকেছিলেন একদিন, তখন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তোমাদের জন্য কবিতা, স্বরচিত কবিতা, ছবি আঁকা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং বিভিন্ন বিভিন্ন যে বিষয়গুলো, স্বদেশ মন্ত্র, এগুলো আমরা মিটিং করে দিয়েছিলাম। সেগুলো তোমরা যত ছাত্রছাত্রী তোমরা পেয়েছ, তোমরা কেউ চেষ্টা করেছ, তাদের মধ্য থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদেরকে এখানে পুরস্কৃত আজকে করা হবে। তার মানে তোমরা এই স্কুলে যত ছাত্রছাত্রী কম বেশি তো জেনেছ স্বামী বিবেকানন্দের কথা, রামকৃষ্ণের কথা, তোমাদের পূর্ববঙ্গের কথা একটু জেনেছ। তো এখান থেকে যারা প্রথম হবে তারা মহারাজজি করে যোগাযোগ করে বলে দিলেন সেপ্টেম্বর মাসের কোনো একটা দিন শেষের দিকে, সেখানে তোমাদের যারা প্রথম হবে তোমরা যাবে। গত বছরও গেছো, সেই জন্য গত বছর গেছো, এবছরও আমরা তোমাদের কাছে এসেছি। তোমাদের সঙ্গে যেন আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং মনেও হয়েছে তোমরা একটা রামকৃষ্ণ পরিমণ্ডলে একটা ধরনের ছাত্রছাত্রী আমাদের মনে হয়েছে। রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য আত্মমোক্ষার্থ জগৎ হিতায় চ, আত্মমোক্ষার্থ জগৎ হিতায় চ, অর্থাৎ তুমি এমন কর্ম করবে যে কর্মে তোমার আত্মমুক্তি ঘটবে, যেটা সারা জীবন করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন এই কাজটাই করে গেছে। তবে সে দেবত্বের আসনে ভগবান বুদ্ধ, ভগবান, তোমরা বুদ্ধের নাম জানো? জানো ভগবান বুদ্ধ? তার ছেলের নাম বলতে পারবে? তার বাবার নাম বলতে পারবে? ভগবান বুদ্ধ বলতে পারবে? কারণ কেউ তার বাবার নাম সুতোধন, জানো? সুতোধনের ছেলে ভগবান বুদ্ধ, তার নাম তো সিদ্ধার্থ, তাই না? তো তার ছেলেও আছে রাহুল, তার স্ত্রী আছে যশোধরা। তো তাহলে সে দেবতা কি করে? আমাদের যে কৃষ্ণদের পুজো করি আমরা, সেই কৃষ্ণ তার তো সহধর্মিনী আছে, কুন্তিনী তোমরা জানো, সত্যভামা, তার সন্তান সন্ততি আছে। তো সে দেবতা হলো কি করে? হযরত মুহাম্মদ, সে দেবতা হলো কি করে? সে তো মানুষ। যীশু খ্রিস্ট, সে তো মানুষ, সে দেবতা হলো কি করে? আমি আজকে এটা বলতে চাইছিলাম যে যদি যীশু খ্রিস্ট দেবতা হয়, যদি কৃষ্ণ দেবতা হয়, যদি ভগবান বুদ্ধ দেবতা হয়, তাহলে ঈশ্বরচন্দ্র কেন দেবতা নয়? একটা ঘটনা বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, তিনি করেছেন ওরিয়েন্টাল তখন নাম। তো সেই স্কুলের অধ্যক্ষ, এমন অধ্যক্ষ রাত্রি পর্যন্ত থাকতেন। একদিন রাত্রিতে কাজ করতেন, আলো জেলে, মোমবাতির আলো জেলে, হেরিকেনের আলো জেলে কাজ করতেন, আবার চলে আসতেন বাড়িতে। একদিন মাঝ রাস্তায় মনে পড়ে গেছে, আরে এই কাজটা মনে হয় আমার ঠিক হয়নি, আবার ফিরে গেছে কলেজে। কাজ করে ফিরেছে, তখন রাত্রি 2টো। নিজের জন্য করেনি, অপরের জন্য করেছে। একটি ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাস করেছে, নদিয়ার একটি ছেলে, তার নাম সবাই মাস্টারমশাইও জানেন, জলধর সেন। পরে অনেক তার কবিতা তোমরা পড়েছো। সেই জলধর সেন গরিব ছেলে, সেই গরিব ছেলে তো ম্যাট্রিক পাস করেছে, মানে মাধ্যমিক পাস করেছে। তখনকার মাধ্যমিক ছিল না, ম্যাট্রিক, সেকেন্ড
তো কিন্তু সে পড়বে কি করে? কলেজে, কলকাতার কলেজে পড়বে কি করে? তার খুব পড়ার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার, কিন্তু সে পয়সা কোথায়, খুব গরিব। তখন নদিয়ার একজন বলল, যাও তুমি বিদ্যাসাগরের কাছে গিয়ে দেখো তো, সে তো অনেক ছেলেকে টাকা দিয়ে পড়ায়, তুমি যাও। জলধর সেন এসছে, তার এক বন্ধু কলেজ থেকে এক নিচে থেকেছে, থেকে বিদ্যাসাগরের কাছে খুঁজে বিদ্যাসাগরের কাছে এসছে। তো বিদ্যাসাগরের কাছে এসছে, দেখে বিদ্যাসাগরের ঘরের ভিতরে 7-8 জন লোক কথাবার্তা বলছে। তো এর সাহস হয়নি জলধর সেনের তার ভিতরে ঢুকতে, তার বাইরে আছে, কিন্তু ওই রকম ছেলেটাকে বিদ্যাসাগর দেখেনি। বিদ্যাসাগরের নজর পড়েছে, তার দৃষ্টি গেছে যে বাইরে একটি নতুন কোনো ছেলে এসেছে। তবে প্রায় তো ছেলে সাহায্যের জন্য আছে, তো এসছে। তো তখন বলছে, হ্যাঁ দেখো তো বাইরে একটি ছেলে এসছে, তাকে দেখে দিয়েছে। তো খুব ভয়ে গেছে। তখনকার ছেলেরা এই জামা পরতো, হাফসার জামা পরতো, ধুতি পরতো। তো সেই ছেলে ঢুকেছে, বলছে বলো তুমি কি জন্য এসেছো? বলে আমার তো রেজাল্ট বেরিয়েছে, আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি। তো রেজাল্ট বেরিয়ে গেছে ডিসেম্বর মাসে, তো তুমি ডিসেম্বরে বেরিয়ে গেছে, আজকে এপ্রিল মাসে এসেছো কেন? বলে কি করবো, আমার কাছে তো টাকা নেই, আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি, 10 টাকা বৃত্তি পেয়েছি। তখন বললো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কলেজে তো সিট নেই, আমি এসপি সাহেবকে চিঠি লিখে দিচ্ছি, তুমি ওই অ্যাসেম্বলি ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে যাও, আমি সেকেন্ড ইয়ারে তোমাকে আমার কলেজে নিয়ে যাবো। দিয়ে একটা চিঠি লিখে দিল বিদ্যাসাগর। তো চিঠি লিখে দিয়ে চলে যাবে, আমার কাছে বলছে সেখানে তো ভর্তি হতে 5 টাকা নিয়ে নেবে, তাই তো, মানে এসপি সাহেবের কলেজ, সেখানে 5 টাকা নিয়ে নেবে, তার বাকি তোর তো আর 5 টাকা থাকবে, তো 5 টাকা তো তোর হবে না, তুই প্রতি মাসে এসে তোর যে টাকাটা লাগবে সেটা আমার কাছ থেকে নিয়ে যাবে। জলধর সেন অসম্ভব বড় কবি, বলে কলেজ থেকে দেখেছো তোমরা, তার কবিতা পড়েছো, দরদর করে কাঁদছে, এই ম্যাট্রিক পাস করা ছেলেটা কাঁদছে, বলে এত দয়া, আমাকে ডেকে এনে বলছে বাকি টাকাগুলো তুমি নিয়ে যাবে, মাসে মাসে নিয়ে যাবে। একজন শ্রীলঙ্কার ছেলে, তোমরা শ্রীলঙ্কা কোথায় জানো তো? শ্রীলঙ্কা তখন একসঙ্গে ছিল ভারতবর্ষের সঙ্গে। শ্রীলঙ্কার একটি ছেলে মাদ্রাস, তখন এখন চেন্নাই হয়েছে, মাদ্রাসে চলে এসেছে, সে পড়বে, সেও ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, গরিব ছেলে, ভিক্ষে করার মতো অবস্থা। তো সেই মাদ্রাসে বলছে, তুমি যখন পড়বে কাজ করো, তুমি কলকাতায় চলে যাও, ওখানে বিদ্যাসাগর বলে একজন আছে, তুমি সেখানে গিয়ে তাকে পড়ো। কোথায়? মাদ্রাস থেকে একটি ছেলে বিদ্যাসাগরের কাছে এসেছিল, বিদ্যাসাগর তাকে পড়িয়েছে, বঙ্গবাসী কলেজে পড়িয়ে মানুষ করেছে, তারপরে সে চলে গেছে সেইখানে। স্বামী বিবেকানন্দ বলছে যে ভারতবর্ষের উত্তর ভারতে এমন কোন পড়াশোনা জানা ছেলে নেই যে বিদ্যাসাগর দ্বারা উপকৃত হয়নি। বিদ্যাসাগর তখন তো রামকৃষ্ণ মিশন তৈরি হয়নি, কিন্তু যে কাজটা করে গেছে সে কাজটা করে গেছে পরের জন্য করে গেছে। বিদ্যাসাগরের কথা, সে তো বিদ্যাসাগর নিয়ে সেমিনার নয় যে আমি 1 ঘন্টা ধরে বলবো, তবে বিদ্যাসাগরের জীবনের দেবদেবীকে স্বীকার করতেন না, কোন দেবদেবীকে তিনি বিশ্বাস করতেন না, কিন্তু বিশ্বাস করতেন মানুষকে, যেটা আমাদের রামকৃষ্ণ মিশন এখন করে যায়, আত্মরক্ষার্থ করে যায়, জগতের কল্যাণ, আত্মরক্ষার্থ জগৎ বিকাশ। মানুষ কত ভালো আছে, মানুষ কত ভালো হয়, সেগুলো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমরা চাইছি যে তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হও, আর
জীবন অবশ্যই বদলাবে, সদা সত্য কথা বলবে। শুধু এইটুকু চাই, সদা সত্য কথা বলবে। একটা ছোট্ট উদাহরণ দিব বলে আমি বক্তৃতা শেষ করবো। মহারাজ বলবেন, সময় কম। সদা সত্য কথা। ধরো বিমল বলে একটি ছেলে এই গ্রামে আমি বিমল শুধু কারোর নামের জন্য করেছি না, একটা উদাহরণ দিয়ে বলছি। বিমল একটি ছেলে একটু মিথ্যে কথা বললো আজকে। মিথ্যে কথা বললে কি হবে? খাওয়া খাওয়ার অভাব হবে? হবে না, কত খাওয়ার কোনো অসুবিধা হবে না, পড়ার কোনো কিছু অসুবিধা হবে না। পরের দিন আরেকটা মিথ্যে বললো, কি আর হবে? এমন কিছু হবে না। পরের দিন আরেকটা বড় মিথ্যে বললো। বড় জোর গ্রামের বা বন্ধু বান্ধব বলবে যে বিমল মিথ্যে কথা বলে, এর বেশি তার খাওয়া পড়ার কোনো অসুবিধা তো হবে না, গ্রামের লোক বলবে মিথ্যে কথা বলে। কিন্তু বিমল জানে না তার মন, প্রাণ, শরীর, হৃদয় পুরোটাই মিথ্যে হয়ে গেছে, আর সত্যে উন্নীত হতে পারবে না। উপনিষদ বলছে যে একবার মিথ্যের আশ্রয় নিয়েছে সে সত্য প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি শুধু বলবো, তোমরা সত্য বলার চেষ্টা করো। সত্য বলা, সত্য একটি, জানি না তোমাদের গত বছর বলছিলাম কিনা, মানে সত্যনিষ্ঠ আমাদের তোমাদের এইখানে খুদিরা, সত্য হচ্ছে একটা ক্ষীরের ভাত। ভাত জানো? ভাত, ভাত, মাটির ভাত, ভর্তি ক্ষীর আছে। যদি তুমি ফুটো করে দাও কি হবে? কি হবে? ক্ষীরগুলো বেরিয়ে যাবে। তোমার এই হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত আছে, এই সত্যকে ফুটো করবে না, তাকে ভাঙবে না, তাহলে সেটা বেরিয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাকে পুজো করতে হবে। মুখ ধুয়ে তো আজকে গঙ্গা জল দিয়ে আমাকে পবিত্র করে তবেই তো বিবেকানন্দকে মালা দিতে পেরেছি, মায়ের চরণে মালা দিতে পেরেছি। এই নিষ্ঠার সঙ্গে সেই সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। তবে কি আমি নিশ্চিত যে তোমরা মানুষের মতো। একটা ছোট ঘটনা বলছি, অন্য কিছু না, সত্য নিয়ে ঘটনা, এই কয়েকদিন আগে ঘটেছে। ছোট্ট ঘটনা, মানে এক বুড়ো বুড়ি মানে আমাদের মতো। তো যা তার ছেলে বাইরে থাকে, আমেরিকায় থাকে, আমাদের মতো, আমাদের ছেলেরাও, আমার ছেলেও বাইরে থাকে। বলছি যে আমরা দুজন ঠিক করলাম, বুড়ি ঠিক করলো যে আজকে রাত্রিতে রান্না করবো না। কোনো গল্প নয়, সত্যি ঘটনা রয়েছে। তো রান্না করবো না, আজকে চপ মুড়ি খেয়ে থেকে যাবো। এটা প্রায় হয় আমাদের, অনেকেরই হয়, রাত্রিবেলা রান্না করবো না, আমরা চপ মুড়ি খেয়ে আজকে দুজন খেয়ে যাবো। তো ভদ্রলোক চপ কিনতে গেছে, ওই সত্য ঘটনা, হাজরা করে ওই রাসবিহারী থেকে ওই জায়গায় একটা চমড়ির দোকান, ওখানে সে চমড়ি কিনেছে, মানে কিনেছে। বলছে যে আমাকে বেগুনি দাও দুটো। তো দুটো বেগুনি দিয়েছে বলে কত দাম প্রায় নেয় ওই দোকানটা থেকে, বলছে 12 টাকা দাম। তো 12 টাকা দিয়েছে। 12 টাকা দিতে দুটো বেগুনি, মানে বেগুনি ঠোঙাতে পুড়ে দিয়েছে। সেই গুঁড়ো নিয়ে চলে এসছে কিছুটা রাস্তা হেঁটে চলে আসতে হয়, ওই 7 কিলোমিটারের একটু বেশি। তো ওই রাস্তা সে হেঁটে চলে এসছে এবং সে 500 টাকার খুচরো ওই দোকান থেকে করেছে। আলাদা 12 টাকা দিচ্ছে, 500 টাকার খুচরো, দুটো 200 টাকার নোট, একটা 100 টাকার নোট খুচরো। তো বাড়িতে এসছে যখন রাত্রি 8টা সাড়ে 8টা বাজে, তখন মুড়ি বের করিয়েছে, মুড়ি বের করিয়েছে। তো খাবে, দিয়ে দেখে যে দুটো চপ নয়, 4টে বেগুনি, দুটো বেগুনি নয়, 4টে বেগুনি দিয়েছে। তখন দুটোর খুব মন খারাপ, আরে আমি তো 12 টাকা দিয়েছি, সে কেন 4টে দিয়েছে? তাহলে সে 12 টাকা পায়নি, তাহলে আমাকে কালকে দিয়ে 12 টাকা দিতে হবে। ঘুম হচ্ছে না, কেন? সে রামকৃষ্ণ ঘরানার লোক। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ উদ্বুদ্ধ তারা সেই মানুষ। তার পরের দিন সকাল হয়েছে, হেঁটে হেঁটে এসছে, তখন চপ দোকান খুলে বলছে কালকে আমি দুটো বেগুনি চেয়েছিলাম, আপনি আমাকে
সেই জন্য আমি একটার জায়গায় দুটো দিয়েছি। এর জন্য আপনাকে টাকা দিতে পারি। দেখো কত ভালো মানুষ থাকতে পারে। শুধু তাই নয়, যখন সে বলছে টাকা দিতে হবে না আপনি চলে যান, তখন দোকানদার তার থেকে বাক্স থেকে 20 টাকা বের করিয়ে বলছে যে আপনি এটা নিয়ে যান, না হলে দুপুরে আমার ঘুম হবে না, আপনি হেঁটে যাবেন না, টোটোতে যান। একটা শ্রেণী একসঙ্গে কত মানুষ ভালো থাকতে পারে, তোমরা কত ভালো হতে পারো, এটা ভালো নিজেও দেখে হতে পারে। আমার মনে হচ্ছে সত্য প্রতিষ্ঠা হোক, তোমরা সত্যের দিকে ধরে থাকবে। সত্য যদি থাকো আমি নিশ্চিত যে তোমরা সত্যি মানুষের মতো মানুষ হবে। সবাই ভালো থেকো। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত বিপদাপদে। সবাই ভালো থাকবে, আনন্দ থাকবে। আবারও সবাইকে আমার পক্ষ থেকে যথাযথ